প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। আমাদের কেবি হাই স্কুল লাইভ ক্লাসে আজকে আমি তোমাদের সাথে আছি নুসরাত জাহান নুসরাত। আজকে আমি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের 11 নাম্বার অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই মুহূর্তে যেসব চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করেছো, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবে, আশা করি তোমাদের উপকারে আসবে। আমাদের তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের বিষয় হচ্ছে জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা। তাহলে দেখো, জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা, আমাদের শিরোনামটা শুনেই তোমরা হয়তো বুঝতে পারছো যে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি। আমরা হয়তো প্রাথমিক চিকিৎসা এবং জীবনের নিরাপত্তা নিয়ে আলোচনা করব। আজকে আমরা আমাদের জীবন কখন অনিরাপদ হয়, যখন আমরা দুর্ঘটনায় পড়ে যাই, তখন আমাদের জীবন অনিরাপদ হয়ে যায়। তখন আর আমাদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। কিছু বিষয় থেকে যদি আমরা সতর্ক থাকি, তাহলে দেখবে তোমরা সব ধরনের দুর্ঘটনা এড়িয়ে চলতে পারবে। তাহলে আমরা প্রথমেই দেখে নেই আমরা কি কি দুর্ঘটনায় পড়তে পারি। তাহলে আমরা বিভিন্ন ধরনের দুর্ঘটনায় পড়তে পারি। যেমন মনে করো, তুমি কোথাও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি পড়ে যেতে পারো। তুমি রান্না করতেছো, তোমার হাতটা পড়ে যেতে পারে। তাহলে দেখো, এছাড়া আরো বিভিন্ন ধরনের দুর্ঘটনায় পড়তে পারি। আমরা কয়েকটা দুর্ঘটনার নাম এখানে বোর্ডে লিখেছি, তোমরা একবার দেখে নিতে পারো যে আমরা বিভিন্ন ধরনের দুর্ঘটনার মধ্যে আমাদের আছে। যেমন পড়ে যাওয়া, তুমি পড়ে যেতে পারো। পুড়ে যাওয়া, তোমার হাতটা পুড়ে যেতে পারে। কেটে যাওয়া, তোমার হাতটা হঠাৎ, তুমি হয়তো দেখা যাচ্ছে যে তোমার একটা কিছু কাটতে গিয়েছো, তোমার হাতটা হঠাৎ করে আঙুলটা কেটে যেতে পারে। আগুন লাগা, বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া, তুমি হয়তো দেখা যাবে যে ফ্যানের লাইটটা সুইচটা অন করতে গিয়েছো, তুমি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যেতে পারো। বিষক্রিয়া হওয়া, সাপে কাটা, পানিতে ডোবা, সড়ক দুর্ঘটনা। আজকে আমরা এই সমস্ত দুর্ঘটনার সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনায় চলে যাই। আমাদের বিভিন্ন ধরনের দুর্ঘটনার মধ্যে আমরা সর্বপ্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে পানিতে ডুবা। আমাদের পানিতে ডুবে গেলে বা পানিতে কেউ যদি ডুবে যেতে থাকে, তাহলে আমাদের কি কি করতে হবে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে পানিতে ডোবা। সাধারণত যারা শহরে থাকে তারা পানিতে ডোবা থেকে এমনিতেই দূরে থাকতে পারে, কিন্তু যারা গ্রাম অঞ্চলে আছে, যারা পুকুরে গোসল করে, তারপর যারা হয়তো কেউ নদীতে ঘুরতে গেল, তখন শিখি পানিতে পড়ে যেতে পারে। এখন পানিতে ডোবা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? প্রথমত আগে প্রতিরোধের চিন্তা করতে হবে। প্রতিরোধের জন্য যেটা ইনশাআল্লাহ, পানিতে পড়ে গেলেও তুমি ডুবে যাবে না, পানি থেকে উঠে আসতে পারবা। তাহলে আমাদের প্রথমে সাঁতার শিখে ফেলতে হবে। সাঁতার আবার আমরা একা একা শিখতে যাব না, অবশ্যই বড়দের সাহায্য নিয়ে সাঁতারটা শিখবো। তাহলে দেখবে যে পানিতে পড়ে গেলে তুমি সুস্থভাবে উঠে আসতে পারবা। অথবা যদি তুমি ধরো নদীতে ঘুরতে গেছো, তোমার এত ভালো লাগতেছে, তোমার ইচ্ছে করতেছে তুমি নদীতে একটা ঝাঁপ দিবে। এখন তুমি ঝাঁপ দিতে পারো, যদি পানি কম থাকে তাহলে ঝাঁপ দিবে। আবার বেশি পানিতে আনন্দে ঝাঁপ দিতে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। তাছাড়া আমরা তোমাদের সাথে ধরো তোমাদের বন্ধুরা বান্ধবীরা মিলে তোমরা পুকুরে একদিন সবাই মিলে প্ল্যান করলা যে আজকে পুকুরে সবাই সাঁতার কাটবো। তাহলে সাঁতার কাটতে গিয়েছো, কিন্তু তোমার কোনো বন্ধু বা বান্ধবী সাঁতার নাও জানতে পারে, বা সাঁতার কাটতে কাটতে হয়তো ক্লান্ত হয়ে যেতে পারে। সেজন্য
তাদের প্রতিও খেয়াল রাখবে। তাহলে চলো নেক্সটে আমরা চলে যাই। পরবর্তী দুর্ঘটনা, পানিতে ডুবা। আমরা কিভাবে পানিতে ডুবা প্রতিরোধ করতে পারি? পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাপে কাটা। সাপে কাটা, সাপে কাটা হচ্ছে সাপে কাটলে আমরা কি করব, এগুলো অবশ্যই আমরা ক্লাসের শেষের দিকে আলোচনা করব। তার আগে চলো আমরা যাতে সাপে না কাটে, তার মানে হচ্ছে সাপ থেকে যাতে আমরা দূরে থাকতে পারি, আমাদের যাতে কোনোদিন কখনোই সাপে কামড় খেতে না হয়, সেজন্য আমরা সাপে কাটা কিভাবে প্রতিরোধ করতে পারি সেটা আগে জেনে নিই। দেখো, সাপে কাটা প্রতিরোধের জন্য আমরা যেটা করি যে তোমাদের হচ্ছে বাড়িঘরের আশেপাশে যদি ঝোপঝাড় জঙ্গল থাকে সেগুলো সবসময় পরিষ্কার করে রাখবে। রাস্তায় পরিষ্কার রাস্তা দিয়ে চলার চেষ্টা করবে এবং বাকি প্রতিরোধের উপায় সমূহ আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। ঠিক আছে, সাপে কাটা প্রতিরোধের উপায় সমূহ। তাহলে দেখি আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। এক নম্বরে আমরা যেটা করতে পারি যে আমরা সাপে নাড়াচাড়া বা খেলাধুলা করব না। অনেক দুষ্ট ছেলে মেয়ে আছে যারা একটা সাপ দেখলে ওইটা নিয়ে নাড়াচাড়া করবে, খেলাধুলা, সাপে কামড় দিয়ে দিবে। সেজন্য আমরা অবশ্যই সাপ দেখলেও সাপ কামড় না দিয়ে আমরা সাপ নিয়ে নাড়াচাড়া করব না, খেলাধুলা করব না। সাপ থাকতে পারে এমন জায়গা যেমন ঘন ঘাস বা ঝোপঝাড়, ইট বা পাথরের ফাঁক, গর্ত ইত্যাদি এড়িয়ে চলতে হবে। আমরা অবশ্যই ঘন ঘাস বা ঝোপঝাড়, ইট বা পাথরের ফাঁকা বা গর্ত এদিক দিয়ে হাঁটবো না, আমরা এগুলো থেকে দূরে থাকবো। এরপর দেখো, জঙ্গল বা ঝোপঝাড়ে যেতে হলে অবশ্যই লম্বা কাঠি ব্যবহার করতে হবে। এখন তোমার খুব ইচ্ছে হয়েছে তুমি জঙ্গলে ভ্রমণ করতে যাবো, ঘুরতে যাবা, যাই না, অনেকের উৎসাহ বেশি থাকে, দেখতে যাবে জঙ্গলে কি কি আছে আজকে দেখে আসবো। যদি যাও, না যাওয়াটাই ভালো, যদি যাও তাহলে অবশ্যই জঙ্গল বা ঝোপঝাড়ে যাওয়ার সময় একটা লম্বা লাঠি নিয়ে নিবে। এরপর দেখো, রাতে চলাফেরার সময় টর্চ লাইট বা অন্য বাতি ব্যবহার করতে হবে। মানে রাতে যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবে অবশ্যই টর্চ লাইট বা যে কোনো একটা আলো দেয় এমন কিছু নিয়ে হাঁটবে যাতে তোমার রাস্তাটা পরিষ্কার দেখা যায়। এরপর দেখো, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে সাপ লুকিয়ে থাকতে না পারে। আমাদের কি করতে হবে, বাড়ির চারপাশ অবশ্যই আমরা পরিষ্কার রাখবো যাতে সাপ থাকার কোনো উপায় না থাকে। তাহলে আমরা এভাবে আমাদের সাপে কাটা প্রতিরোধ করতে পারি। দুর্ঘটনা, আগুনজনিত দুর্ঘটনার সাথে আশা করি তোমরা সবাই পরিচিত, কারণ আমাদের দৈনন্দিন জীবনে আগুনজনিত দুর্ঘটনা অনেক ঘটে থাকে। রান্না করার সময় দেখবা তোমাদের আপুরা রান্না করার সময় বা চুলায় কিছু গরম করার সময় হঠাৎ করে একটা কাপড়ে আগুন লেগে গেছে, বা গরম পাত্র ধরতে গিয়ে তাদের হাত পুড়ে গেছে, বা তুমিও যদি ধরো কিছু রান্না করেছে ওই মুহূর্তে পাতিলটা পুড়ে যেতে পারে। এছাড়া আমরা আরো বিভিন্ন ভাবে আগুনজনিত দুর্ঘটনার শিকার হতে পারি। যেমন হচ্ছে রান্নার সময় যদি আমরা কিভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে মানে আগুনজনিত দুর্ঘটনার শিকার হতে পারি, কয়েকটি লিখতে বললো, তাহলে তোমরা যেটা লিখতে পারো যে রান্নার সময় অসাবধানতা। রান্নার সময় যদি তোমরা অসাবধান হয়ে যাও তাহলে অবশ্যই তোমাদের আগুন লেগে যেতে পারে। মোমবাতি বা কুপি বাতি ব্যবহারে সতর্ক থাকতে হবে। এখন দেখো, অনেকেই আছো মোমবাতিতে আগুন জ্বালিয়ে খেলতে খুব ভালো লাগে, কিন্তু একবারও তোমরা ভাবো না যে এই আগুনটা যে কোনো সময় যে কোনো জায়গায় লেগে ছড়িয়ে যেতে পারে, দুর্ঘটনা হতে পারে, বা তুমি তোমার আঙুলটাও পুড়ে ফেলতে পারো।
অনেকের অভ্যাস আছে মোমবাতির আগুনের উপরে আঙুল নাড়ানো। এটা করতে গেলে দেখবা যে কোনো সময় তোমার আঙুলটা পুড়ে যাবে, পুড়ে যেতে পারে। তাছাড়া তুমি অনেক সময় দেখবে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তোমার ধরো বৈদ্যুতিক যে আমাদের যে সুইচগুলো আছে এগুলো শর্ট সার্কিট হয়েও অনেক সময় আগুন লেগে যেতে পারে। এছাড়া অনেকেই বিড়ি সিগারেট যখন ধূমপান করে তখন এই জ্বলন্ত বিড়ি সিগারেট তুমি আগুন গ্যাসের চুলায় আগুন জ্বালে মেঝের কাঠি যেখানে সেখানে আগুনটা জ্বালিয়ে মেঝের কাঠি বিড়ি সিগারেট খাওয়া শেষ হয়ে গেলে এটা ফেলে দিলে তখন কি হবে ওই আগুন থেকেও একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর হচ্ছে অনেক বাচ্চারাই আছো যারা মেস বা লাইটার দিয়ে খেলা করতে খুব পছন্দ করে। লাইটার নিয়ে বারবার আগুন জ্বালাচ্ছ নিভাচ্ছ, কিন্তু একবার কি ভেবেছো এমনও তো হতে পারে এই তো গ্যাস থাকে তোমার লাইটারটা যে তুমি বারবার জ্বালাচ্ছ নিভাচ্ছ ওটা তোমার হাতেও ব্রাস্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা অবশ্যই এগুলো থেকে দূরে থাকবো, তাহলে দেখবে তোমাদের কোনো ধরনের দুর্ঘটনা ইনশাআল্লাহ ঘটবে না। তাহলে দেখো আমাদের হচ্ছে আমরা বিভিন্ন আমাদের এই আগুন জনিত দুর্ঘটনা আমরা বিভিন্ন উপায়ে প্রতিরোধ করতে পারি। দেখো আগুন জনিত দুর্ঘটনা যদি আমি তোমাদেরকে দেখাই, আগুন জনিত দুর্ঘটনা প্রতিরোধের উপায় সমূহ: চুলার কাছাকাছি যাওয়া এবং ম্যাচ নিয়ে খেলা থেকে বিরত থাকতে হয়। তোমার যদি প্রয়োজন না হয় তোমরা অবশ্যই চুলার কাছাকাছি যাবে না। রান্নার সময় লম্বা হাতাওয়ালা বা ঢিলে ঢালা পোশাক পরা যাবে না, তাহলে কাপড়ের যে কোনো অংশে আগুন লেগে যেতে পারে। বৈদ্যুতিক প্লাগে অতিরিক্ত সংযোগ পরিহার করতে হবে। সহজে আগুন ধরে এমন বস্তু যেমন কাগজে তো খুব সহজে আগুন ধরে যায়, কাপড়, শুকনো কাঠ ইত্যাদি তাপ ও আগুনের শিখা থেকে যথাসম্ভব দূরে রাখতে হবে। তাহলে আমরা যদি এই সতর্কতাগুলো অবলম্বন করি অবশ্যই আমরা আগুনজনিত দুর্ঘটনা থেকে দূরে থাকতে পারবো, এটা প্রতিরোধ করতে পারবো। এখন মনে করো যদি আগুন লেগেই যায় তাহলে তোমাদের কি করতে হবে? আগুন যদি লেগে গেল তোমার বাড়িতে, ধরো তোমার পড়ার ঘরে বা তোমাদের রান্নাঘরে আগুন লেগে গেছে, এখন তুমি কি করবে? আগুন তো নিভাতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা যেটা করব আগুন নিভাতে হবে। এখন আগুন তুমি দৌড়ে গিয়ে অবশ্যই নিভাতে যাবে না, তুমি একা একা যাবে না, কারণ তোমাকে আগে নিজের নিরাপত্তার কথা ভাবতে হবে। তাহলে তুমি কি করবে? তুমি অবশ্যই অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করতে পারো, অথবা ভেজা কম্বল বা কাঁথা দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় ওইখানে একটা ভেজা কম্বল বা কাঁথা দিয়ে চেপে ধরলে দেখবে যে আগুনটা নিভে যাবে। এছাড়া আগুনের উৎসে পানি ঢেলেও আমরা প্রাথমিক পর্যায়ে আগুন নিভাতে পারি। আর যদি আগুন ব্যাপকভাবে ছড়িয়ে যায় তাহলে অবশ্যই দ্রুত তোমরা সেই জায়গা থেকে বের হয়ে আসবে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ ফায়ার স্টেশনে যোগাযোগ করবে। তাহলে আমরা এভাবে আগুন লেগেও আশা করি তোমরা অবশ্যই প্রতিরোধের উপায়গুলো মেনে চলবে, তাহলে দুর্ঘটনা হবে না। আর যদি দুর্ঘটনা ঘটেও যায় পরবর্তীতে আমরা এসব ব্যবস্থা নিতে। যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা নিয়ে আলোচনা করার আগে আমরা প্রথমে একটু জেনে নিই প্রাথমিক চিকিৎসাটা কি এবং প্রাথমিক চিকিৎসাটা কি কি হতে পারে। তাহলে এখন আমরা আলোচনা করব প্রাথমিক চিকিৎসা নিয়ে। প্রাথমিক চিকিৎসা
চলো আমরা শুরুতেই জেনে নিই প্রাথমিক চিকিৎসা কি। প্রাথমিক চিকিৎসা হচ্ছে ডাক্তার আসা বা হাসপাতালে নেওয়ার পূর্বে, মানে তোমার হাসপাতালে নিতে দেরি হচ্ছে বা ডাক্তার আসতেছে না, তাহলে ডাক্তার আসা বা হাসপাতালে নেওয়ার পূর্বে অসুস্থ বা আহত কোনো ব্যক্তিকে দ্রুত সাময়িকভাবে যে চিকিৎসা দেওয়া হয় সেটাকে আমরা বলবো প্রাথমিক চিকিৎসা। তার মানে হচ্ছে তুমি হাসপাতালে তো নিয়েই যাবে বা ডাক্তার ডাকবে, ডাক্তার আসবে, তার আগে তোমাদেরকে যে আহত ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি তাকে যে চিকিৎসাটা দিতে তোমরা, সেটার নাম হচ্ছে প্রাথমিক চিকিৎসা। তোমাদের বইয়ে দেখবে যে কিছু সাধারণ নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। এর মধ্যে একটা হচ্ছে সাহায্য চাওয়া। দেখো তোমরা তো ক্লাস 4 এর বাচ্চা, তোমরা অনেক ছোট ছোট, তাহলে তোমরা নিজেরা কিছু করতে গেলে হয়তো তোমাদের একার পক্ষে করে ওঠা সম্ভব নয়। সেগুলো তোমরা প্রথমেই যেটা করবে, কোনো আহত বা অসুস্থ ব্যক্তিকে যদি দেখো, প্রথমে যেটা করবে সেটা হচ্ছে সাহায্য চাওয়া। তোমরা আশেপাশে বড় কারো কাছ থেকে সাহায্য চাইবে। বড় কেউ ধরো রাস্তা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, একটা সড়ক দুর্ঘটনা ঘটেছে, আশেপাশের লোকজনকে ডেকে সাহায্য চাইবে। তারপর হচ্ছে নিজেকে নিরাপদ রাখা। নিজেকে নিরাপদ রাখা। নিজেকে নিরাপদ রাখা। তাহলে দেখো দুর্ঘটনায় তুমি সাহায্য করবে, দুর্ঘটনায় যে পড়েছে সে আহত ব্যক্তিকে তুমি অবশ্যই সাহায্য করবে, তবে তার আগে তোমার মাথায় রাখতে হবে নিজেকে নিরাপদ রাখা। তুমি নিরাপদ কিনা। এখন একটা জায়গায় আগুন লেগেছে, তুমি দৌড়ে আগুনে ঝাঁপ দিলে কি সেটা সমাধান হবে? তুমি উল্টা পুড়ে যাবে। একটা জায়গায় দুর্ঘটনা ঘটেছে, ধরো যে একটা রিক্সা অ্যাক্সিডেন্ট করেছে, আবার আরেকটা বাস আসছে, এখন তুমি যদি ঝাঁপ দিয়ে গিয়ে লোকটার উপর পড়ো, তাহলে কি তুমি সহ আহত হয়ে যেতে পারো। তাহলে তোমাদেরকে অবশ্যই নিজের নিরাপত্তাটা খেয়াল রাখতে হবে। আগে নিজেকে নিরাপদ রাখতে হবে, তারপর তুমি সাহায্য করবে। তারপর যেটা করতে হবে তোমাদেরকে, আহত ব্যক্তিকে স্থির রাখা। আহত ব্যক্তিকে স্থির রাখা। আহত ব্যক্তিকে স্থির রাখা। স্থির রাখা। এখন মনে করো যে ব্যক্তিটা আহত হয়েছে সে কি করবে, সে হয়তো চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে, অস্থির হয়ে যাবে। তাহলে তোমাদের কি করতে হবে, যে আহত ব্যক্তিটাকে স্থির রাখতে হবে। উনি যাতে চিল্লাচিল্লি না করে সেজন্য তাকে সান্ত্বনা দিতে হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, যে আহত ব্যক্তিকে শান্ত রাখা। তোমরা যতটুকু পারো, যে ব্যক্তি ধরো আহত হয়েছে, কারো পা বেঁকে গেছে বা হাত বেঁকে গেছে, সাথে সাথে তাকে ওটা নিয়ে টানাটানি করা যাবে না, যেভাবে আছে সেভাবে স্থির রেখে আমরা পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ। তারপর যেটা তোমরা করবে, আহত ব্যক্তিকে শান্ত রাখা। ব্যক্তিকে শান্ত রাখা। তাহলে তোমাদের কি করতে হবে, আহত ব্যক্তিকে শান্ত রাখতে হবে। মনে করো তোমার স্কুলে তোমার একজন সহপাঠী দৌড়াতে গিয়ে পড়ে গেছে, পাটা মচকে গেছে বা আঙুলটা কেটে রক্ত বের হচ্ছে, তখন কি হবে, স্বাভাবিকভাবেই সে অস্থির হয়ে যাবে, কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করে দেবে। তাহলে তোমাকে পাশে থেকে তাকে শান্ত রাখতে হবে, তাকে বলতে হবে যে তুমি সুস্থ হয়ে যাবে, কিছুই হয়নি, সব ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই ধরনের সান্ত্বনামূলক কথা তোমরা আহত ব্যক্তিকে শোনাবে। তাহলে চলো আমরা এখানে পানিতে ডোবা, সাপে কাটা, আগুনে পুড়ে যাওয়া এসব দুর্ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম।
প্রতিরোধ কিভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করেছি। এখন যদি দুর্ঘটনাটা ঘটেই যায় তাহলে আমরা ওনাকে আহত ব্যক্তিকে তো অবশ্যই হাসপাতালে নিয়ে যাব, চিকিৎসা ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু তার আগে আমরা কি কি প্রাথমিক চিকিৎসা দিতে পারি আজকে আমরা সেগুলো শিখে নেব। তাহলে দেখো, আমরা আগুনে পুড়ে যাওয়া ব্যক্তিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে পারি সেটা নিয়ে আলোচনা করব। আগুনে পুড়ে যাওয়া তোমাদেরকে এখানে সুন্দর করে লেখা আছে, আমি এটাই দেখিয়ে দিচ্ছি। দেখো, আগুনে পুড়ে যাওয়ার পর কি কি প্রাথমিক চিকিৎসা দিতে হবে এটা তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত, কারণ যে কোনো সময় তোমার কাছের বা আব্বু আম্মুর বা ভাই বোনের আগুনে পুড়ে যেতে পারে। তাহলে আমরা আগুনে পুড়ে যাওয়ার প্রাথমিক চিকিৎসা কি কি দিব? পুরা স্থানে কমপক্ষে 10 মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে। যে জায়গাটা পুড়ে যাবে সেখানে 10 মিনিট ঠান্ডা পানি ঢালবে। আর পুরা স্থানে বরফ ব্যবহার করা যাবে না। যে জিনিসটা আমরা অনেকেই ভুল করি, আমরা কি করি, যে জায়গাটা পুড়ে যায় সেটা জ্বলতে থাকে, তখন ওইটাতে বরফ বসতে থাকে না, সেটা করা যাবে না, সেটা একটা ভুল পদ্ধতি। আমাদের শুধু 10 মিনিট জন্য পানিটা ঢালবো, আর পুরো স্থানে বরফ ব্যবহার করা যাবে না, ঠান্ডা পানি ব্যবহার করবো। যত পার ঠান্ডা পানি ঢালো, কিন্তু বরফ দিয়ে ঘষা যাবে না বা বরফ ব্যবহার করা যাবে না সরাসরি। তারপর ফুসকা পড়ে গেলে ফুসকা গলানো যাবে না। অনেকে ধরো তোমার জায়গাটা পুড়ে গেছে, এখানে এত বড় ফুসকা হয়ে গেছে, পানি টপ টপ করতেছে, তুমি কি করবে? ওটা যদি তুমি জ্বালিয়ে দাও তাহলে দেখবে যে এটা ঘা হয়ে যাবে। সেজন্য তোমাকে কি করতে হবে? ফুসকা গলানো যাবে না। আর সামান্য পোড়ায়, যদি সামান্য পুড়ে থাকে তাহলে বার্নল বা পানি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে। তাহলে সামান্য পোড়ায় কি করতে হবে? বার্নল বা পানির সাথে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে পারো। প্রয়োজনে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে। এগুলো হচ্ছে প্রাথমিক চিকিৎসা, এগুলো তো করবে, তারপরও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তীতে যা করা লাগে সে চিকিৎসা নেবে। এখন দেখো, পানিতে ডুবা। এখন তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, মনে করো তোমার কোনো বন্ধু, ধরো আজকে তুমি স্কুলে আসছো, স্কুল ছুটি হয়েছে, রাস্তা দিয়ে হাঁটতেছো, পাশেই পুকুর আছে, পাশেই পুকুরে দেখলা একজন তোমাদের স্কুলের আরেকজন পানিতে পড়ে গেছে। এখন কি করবে? তুমি কি তাকে বাঁচানোর জন্য ঝাঁপ দিবে পানিতে? তুমি ঝাঁপ দিলে তো তুমিও মারা যাবে, এটা একটা ভুল পদ্ধতি। তুমি বাঁচাবে, কিন্তু কিছু পদ্ধতি অবলম্বন করে। অবশ্যই যে পানিতে পড়বে তাকে বাঁচানোর জন্য তুমিও ঝাঁপ দিবে না, অবশ্যই না। কারণ হচ্ছে পানিতে ঝাঁপ দিলে তুমিও ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তাহলে দেখো, আমরা প্রথমেই পানিতে কাউকে ডুবে যেতে দেখলে আশেপাশে বড় কাউকে ডাকবো, সাহায্য চাইবো। এরপর হচ্ছে তুমি ধরো আশেপাশে কেউ নেই, তুমি একাই আছো, এখন তো কিছু একটা করতে হবে। তাহলে তুমি কিভাবে উদ্ধার করবে? তুমি প্রথমেই দেখবে তোমার আশেপাশে লম্বা কোনো দড়ি বা লাঠি পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে যে পানিতে পড়ে গেছে ওই ব্যক্তির হাতের নাগালে ওই দড়িটাকে বা লাঠিটাকে ঢিল দিয়ে দিবে, যাতে সে ওই দড়ি বা লাঠিটা ধরে উঠে আসতে পারে। একটা মাথায় তুমি ধরে রাখলা লাঠিটা, আরেকটা তুমি ওই ডুবন্ত ব্যক্তিকে দিলা, উনি ওটা ধরে যদি তাকে সেভাবে উঠিয়ে নেওয়া যায় তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারে। এছাড়া মনে করো দড়ি বা লাঠি তুমি কিছুই পেলে না, তাহলে কি করবা? তখন তোমাকে কি করতে হবে? বড় কাঠের টুকরা বা কলা গাছ আছে কিনা দেখতে হবে। তার মানে হচ্ছে যে জিনিস পানিতে ভেসে থাকে, বড় কাঠের টুকরা তো পানিতে ভেসে থাকে, ডুবে যাবে না। কলা গাছও ডুবে যায় না। তাহলে তুমি যদি একটা কলা গাছ বা বড় কাঠের টুকরা ফেলে দিতে পারো, তাহলে ডুবন্ত ব্যক্তি ওইটাকে ধরে বা ওইটাকে আঁকড়ে ধরে ভেসে থাকতে পারবে এবং চেষ্টা করে করে নিরাপদ জায়গায় চলে আসতে পারবে। এখন দেখো, মনে করো এগুলোর কিছুই হলো না, তুমি কিছুই খুঁজে পেলে না, তোমার চোখে
সামনে দেখতে দেখতেই হয়তো লোকটা ডুবে গেল। তারপর হয়তো কোনোভাবে উদ্ধার করা, উদ্ধার করার পর দেখা গেল তার শ্বাস প্রশ্বাস আর চলছে না। এখন যদি তার শ্বাস প্রশ্বাস না চলে তাহলে আমরা কি করতে পারি, এটার একটা প্রাথমিক চিকিৎসা। কারণ তুমি তুলেই তো সাথে সাথে ডাক্তারের কাছে নিতে পারছো না, সাথে সাথে তো নিতেও তো সময় লাগবে। ওই সময়টুকুর মধ্যে আমরা তাকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে পারি সেটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। পানিতে ডুবা রোগীর শ্বাস প্রশ্বাস বন্ধ থাকলে করণীয়। আমরা কি কি করব? মনে করো একজন রোগীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, প্রথমে রোগীকে চিৎ করে শুয়ে দিতে হবে এবং তার যে থুতনিটা আছে ওটা হালকা, ধরো এটা থুতনি, এটাকে হালকা এরকম আলতো করে উপরে তুলে ধরতে হবে। এইভাবে তুমি চিৎ হয়ে শুয়ে থুতনিটা আলতো করে উপরে তুলে ধরতে হবে। তারপর রোগীর নাক চেপে, ধরো এইভাবে নাকটা চেপে তারপর তোমার মুখ লাগিয়ে কয়েকবার ফু দিতে হবে। তাহলে রোগীর নাক চেপে ধরে মুখ লাগিয়ে ফু দিতে হবে যতক্ষণ না রোগীর মুখ ফুলে ওঠে। তার মানে ফু তুমি কতক্ষণ দিবা? হয়তো একবার দিলা, কাজ হয় না। তাহলে ততক্ষণ ডুবন্ত ওই ব্যক্তিটির রোগীর মুখটা ফুলে না উঠবে ততক্ষণ অনবরত ফু দিতে থাকবে। তবে মাঝে মাঝে যেহেতু নাক ধরে রেখেছো, তারপর মুখটাও বন্ধ হয়েছে, সেজন্য মাঝে মাঝে এটা ছেড়ে দিয়ে রোগীকে শ্বাস ছাড়ার সময় দিতে হবে। এরপর ফু দেওয়ার সময় রোগীর মুখ ফুলে না উঠলে, ধরো তুমি ফু দিয়ে যাচ্ছ, দিতে দিতে তুমি ক্লান্ত হয়ে গেছো, কতক্ষণ এভাবে চলতে পারে? তাহলে ফুলার সময় তুমি অবশ্যই দেখবে যে রোগীর মুখ ফুলছে না। যদি না ফুলে ওঠে তাহলে রোগীর মাথার অবস্থানটা পরিবর্তন দিতে হবে। আগে যেভাবে শুয়েছিলে যেদিকে, সেদিক থেকে মাথার অবস্থানটা পরিবর্তন করে পুনরায় ফু দিতে হবে। এরপর দেখো, রোগীর বুকের মাঝখানে হাত রেখে প্রায় 30 বার নিচের দিকে চাপ দিতে হবে। তুমি ধরো তোমার হাত এভাবে রোগীর এভাবে বুকের উপরে হাত রেখে 30 বারের মতো, প্রায় 30 বার চাপ দিতে হবে। আর চাপটা তুমি কিভাবে দিবা? অনেক বেশি না, আস্তে আস্তে। চাপটা দেওয়ার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যাতে বুকের উচ্চতা 1/3 দেবে যায়। কারণ তুমি যখন এভাবে চাপ দেবা তখন তোমাকে এটা মাথায় রাখতে হবে যে বুকের উচ্চতাটা 1/3 দেবে গেল কিনা। কারণ হচ্ছে তুমি যদি অতিরিক্ত চাপ দিয়ে ফেলো আরেকটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আবার আস্তে আস্তে চাপ দিলে কাজ নাও হতে পারে। তাহলে অবশ্যই খেয়াল রাখবে উচ্চতাটা যেন। তাহলে আমাদের যদি পানিতে ডুবে যাওয়া কারো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, এভাবে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিতে পারি। এরপর দেখো, বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া কি? আমরা একটা দুর্ঘটনা দেখেছিলাম, বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া। বিদ্যুৎ পৃষ্ঠ আপনারা জানো অথবা জেনে থাকবে যে মানব দেহের মধ্য দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। শরীরের কোনো অঙ্গ যখন বিদ্যুৎ সংস্পর্শে আসে তখন আমরা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। আমাদের হয়তো ধরো আমাদের হাতে ধরো বিদ্যুৎ পৃষ্ঠ হতে গেলে আমাদের হাতটা পুড়ে যেতে পারে, অথবা তাহলে এই যে বিদ্যুতের কারণে দুর্ঘটনা ঘটে, এই ধরনের দুর্ঘটনাকে আমরা বলবো বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া। তাহলে দেখো, বিদ্যুৎ পৃষ্ঠ তো আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব। তারপরে যদি কেউ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যায় তখন আমরা কিভাবে তাকে উদ্ধার এবং চিকিৎসা দিতে পারি। তার উদ্ধার এবং চিকিৎসা সর্বপ্রথম যেটা করতে হবে, তোমার যে বিদ্যুতের যে উৎস থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে বা দুর্ঘটনা ঘটেছে সেই মেন সুইচ বন্ধ করা বা বৈদ্যুতিক প্লাগ খুলে ফেলতে হবে। এখন ধর মেন সুইচ তুমি বন্ধ করতে পারলা না, তোমরা অনেক ছোট বাচ্চা, মেন সুইচ কিভাবে খুলবা বুঝতে পারতেছো না, কি করবে? তখন তোমাদেরকে যেটা করতে হবে, দেখতে হবে আশেপাশে কোনো শুকনো কাঠ বা বাঁশ পাওয়া যায় কিনা। বিদ্যুৎ
পৃষ্ঠ তাহলে এখন আলোচনা আছে বিদ্যুৎ পৃষ্ঠ থেকে আমাদের রক্ষা পাওয়ার উপায় বা উদ্ধার হওয়ার উপায়। তাহলে দেখো তোমরা তাহলে কি করতে হবে, মেইন সুইচ যদি তোমরা বন্ধ করতে না পারো তাহলে অবশ্যই দেখবে যে আশেপাশে কোনো শুকনা কাঠ বা বাঁশ আছে কিনা। অবশ্যই তোমাদের সতর্ক থাকতে হবে, ভেজা কাঠ বা বাঁশ ব্যবহার করা যাবে না। যদি ভেজা কাঠ বা বাঁশ ব্যবহার করো তাহলে হয়তো তুমি নিজেও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যেতে পারো। তাহলে তোমাদেরকে শুকনো বাঁশ বা কাঠ দিয়ে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে ওই ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে। শুকনো বাঁশ বা কাঠ দিয়ে অবশ্যই তোমার পায়ের নিচে প্লাস্টিকের মাদুর বা চটের বস্তা বা মোটা কাগজের উপর দাঁড়িয়ে কাজটি করতে হবে। কারণ হচ্ছে তুমি এগুলোর উপর অবশ্যই দাঁড়িয়ে নিবে, প্লাস্টিকের মাদুর, চটের বস্তা বা মোটা কোনো কাগজের উপর। আর সব সময় যেটা সতর্ক রাখতে হবে, কোনো অবস্থাতে বিদ্যুৎ পৃষ্ঠ ব্যক্তিকে স্পর্শ করা যাবে না। এরপর ধরো তুমি বৈদ্যুতিক উৎস থেকে আলাদা করে ফেললা, এখন তুমি ডাক্তারের কাছে নিয়ে যাবে বা চিকিৎসার জন্য নিয়ে যাবে বা হাসপাতালে নিয়ে যাবে। তার আগে কি প্রাথমিক চিকিৎসা দিতে হবে, তোমাকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে বিদ্যুৎ পৃষ্ঠ ব্যক্তিটি শ্বাস প্রশ্বাস চলছে কিনা। তারপর হচ্ছে নাড়ির স্পন্দন আছে কিনা বা কোনো স্থান পুড়ে গিয়েছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। যদি কোনো স্থান পুড়ে যায় তাহলে আমরা আগে আলোচনা করেছি আমরা পুড়ে গেলে আমরা কি কি প্রাথমিক চিকিৎসা দিতে পারি, সেই পদ্ধতিগুলো তোমরা অবলম্বন করবে। বন্ধ হয়ে যায় তাহলে পানিতে ডুবে যাওয়া ব্যক্তির যে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে আমরা প্রাথমিক চিকিৎসা নিয়ে আলোচনা করেছি, সেটা তোমরা অবলম্বন করবে। তাহলে দেখো এরপর আছে আমাদের সাপে কাটা। আমাদের ধরো যে আমরা যতগুলো দুর্ঘটনা করেছি এর মধ্যে আমাদের সর্বশেষ আলোচনা করা আছে সাপে কাটা। আমরা তো বলেছি শুরুতে যে আমরা অবশ্যই সাপ থেকে দূরে থাকবো, কিভাবে প্রতিরোধ করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন দেখো যদি সাপে কেটেই ফেলে তাহলে কি করবে। সাপে কাটা, তাহলে তোমাকে ধরো সাপ কেটেছে, তাহলে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমরা তো সবসময় সাপকে অবশ্যই এড়িয়ে চলবো। যদি সাপে কেটে ফেলে তাহলে সতর্কভাবে একটু আমরা মনে রাখবো, যে মনে রাখার চেষ্টা করব যে সাপটা কেটেছে ওই সাপটার রং কেমন বা গড়ন কেমন। আমরা হচ্ছে সাপটার রং এবং গড়ন মনে রাখার চেষ্টা করব, কারণ সাপ বিভিন্ন রকমের রয়েছে, বিষাক্ত সাপ, কম বিষাক্ত সাপ, সেজন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমি একটু চেষ্টা করব যে সাপের রং এবং গড়নটা কেমন সেটা মনে রাখার। আর যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ তো নিবেই, তবে ডাক্তার না আসা পর্যন্ত আমরা কি কি করতে পারি। এখন ধরো ডাক্তার আসতেও তো সময় লাগবে বা হাসপাতালে নিতেও সময়ের মধ্যে পারি। আমরা সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা কি কি দিতে পারি। সাপে কাটা রোগীকে আমরা কি কি প্রাথমিক চিকিৎসা দিতে পারি, রোগীকে যথাসম্ভব স্থির অবস্থায় রাখতে হবে। শরীরের যে অংশ সাপে কেটেছে তা বুকের অবস্থান থেকে যথেষ্ট নিচে রাখতে হবে। মনে করো পায়ে সাপে কেটেছে বা হাতে কেটেছে, তাহলে হাত এবং পাটা সাপ অবশ্য কাটলে ম্যাক্সিমাম সময় বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পায়েই সাপে কামড় দেয়। সেজন্য যে শরীর
অবস্থান থেকে যথেষ্ট নিচে রাখতে হবে। কাটা স্থানের একটু উপরে, কাটা স্থানের একটু উপরে, একদম কাটা স্থানে নয়, একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধতে হবে। স্থানের একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দিব। এটাই হচ্ছে আমাদের সাপে কাটা রোগের প্রাথমিক চিকিৎসা। আমরা এইটুকু চিকিৎসায় দিতে পারবো প্রাথমিকভাবে, এবং দ্রুত ডাক্তারের শরণাপন্ন হব, ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু আমাদের দেখা যায় সাপে কাটার ক্ষেত্রে অনেক কুসংস্কার রয়েছে, অনেক ভুল চিকিৎসা রয়েছে, অনেক ভুল পদ্ধতি আমরা প্রয়োগ করে ফেলি, যার ফলে আহত ব্যক্তির আরো মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে বা ঘটে যায় অনেক সময়। সেজন্য আমাদের সাপে কাটলে কিছু জিনিস কখনোই করা যাবে না, যে জিনিসগুলো দেখো। প্রথম যে ভুল পদ্ধতি আমরা সবাই জানি, অনেক দেখি যে যেখানে সাপে কাটে সেখানে মুখ দিয়ে ক্ষতস্থান থেকে চুষে বিষ বের করে। এটা একটা ভুল পদ্ধতি। তাহলে আমাদের ক্ষতস্থানের চারপাশে ত্বক কাটা যাবে না। আবার অনেকে ভাবে কি বিষটা তাড়াতাড়ি ছড়াইতেছে, একটু আশেপাশে কেটে দেই, কেটে দিলে মনে হয় বিষটা বের হয়ে যাবে। না, এটা একটা ভুল চিন্তা ভাবনা। ক্ষতস্থানের চারপাশে কিছুতেই কাটা যাবে না। ক্ষতস্থানে বরফ লাগানো যাবে না। অনেকেই ভাবতে পারে যে জ্বলতেছে একটু বরফ দিয়ে দে, বরফ তো ঠান্ডা, আরাম লাগবে। না, ক্ষতস্থানে কিছুতেই বরফ লাগানো যাবে না। প্রয়োজন না হলে রোগীকে নাড়াচাড়া করা যাবে না, রোগীকে নাড়াচাড়া করা যাবে না। সাপটি ধরার চেষ্টা করা যাবে না। এখন সাপ ধরে ধরো যাকে কামড় দিয়েছে, একজনকে কামড় দিয়েছে, সে কি করলো, কামড় দিয়েছে, সে ব্যথায় কষ্টে রাগে দুঃখে ওই সাপটাকে আবার ধরতে গেছে। ধরতে গেলে কি হবে, ধরার চেষ্টা করতে গেলে আবার সাপে কামড় দিবে, বা তার পাশে যে আছে সে রাগে যে হ্যাঁ আমার বন্ধু বা বান্ধবীকে সাপ তুই কাটলি, আজকে তোকে ধরেই ছাড়বো। এখন যদি সে ধরতে যায় তাহলে কি হবে, তাকে উল্টা সাপে কামড় দিতে পারে। সেই জন্য আমরা কিছুতেই সাপটিকে ধরার চেষ্টা করব না। হচ্ছে উঝা বা সাপুড়ের কাছে চিকিৎসার জন্য যাওয়া যাবে না। আমরা এটা আরেকটা ভুল পদ্ধতি আমরা আমাদের গ্রাম অঞ্চলে বেশি হয়ে থাকে, খুব বেশি হয়ে থাকে, যেটা যে সাপে কাটলেই উঝা বা সাপুড়ের সন্ধান করে তাদের কাছে নিয়ে চিকিৎসা নেয়। না, আমরা এটা করব না, এটা একটা ভুল পদ্ধতি। আমরা চিকিৎসকের শরণাপন্ন হব এবং হাসপাতালে যাব। আমরা কিছুতেই উঝা বা সাপুড়ের কাছে গিয়ে বিষ নামাবো না। তাহলে আমরা এই ভুল পদ্ধতিগুলো দূর থেকে দূরে থাকবো। তাহলে দেখবে যে আমরা যে পদ্ধতিগুলো শিখেছি, প্রাথমিক চিকিৎসার যে পদ্ধতিগুলো আমরা জেনেছি, সেগুলো আমরা প্রয়োগ করব এবং আহত ব্যক্তিদের যে কোনো দুর্ঘটনায় শিকার হলে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের কাছে নিয়ে যাব, নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা দিব। তো আজকে তোমাদের সাথে এই ছিল আমার ক্লাস। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। আজকে তোমরা সবাই নিশ্চয়ই যারা ক্লাসটা দেখেছো তারা আমাদের জীবনে কি কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কিভাবে প্রতিরোধ করতে পারি, কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে পারি, সেগুলো সম্পর্কে জেনেছো। ঠিক আছে, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, নিয়মিত আমাদের লাইভ ক্লাসগুলো দেখো। এখনো যারা দেখছে না, তোমাদের সেই সকল বন্ধু বান্ধবদেরকে জানাও, তাদেরকে অংশগ্রহণ করতে বলো এবং তোমরা লাইভ ক্লাসগুলো দেখে উপকৃত হওয়ার চেষ্টা করো। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।